আপনি কি জানেন আপনার আশেপাশের যে মানুষটা মাসে ৮০,০০০ টাকা মাইনে পায় সে হয়তো মাস শেষে শূন্য হাতে বসে থাকে, আর যে মানুষটা মাসে ২৫,০০০ টাকা আয় করে সে প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করে ধীরে ধীরে সম্পদ তৈরি করছে। পার্থক্যটা কোথায়? মাইনেতে না, পার্থক্যটা তার মাথার ভেতরে, তার চিন্তা ভাবনায়। আজকের ভিডিওটা তৈরি হয়েছে রবার্ট টি কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে অনুপ্রাণিত হয়ে। এই বইতে যে মূল আইডিয়াগুলো আছে সেগুলোকে আমি আজকে আমাদের বাংলা আর ভারতীয় প্রেক্ষাপটে আমাদের চারপাশের গল্প আর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আইডিয়াগুলো আমার মতে প্রতিটা পরিবারে আলোচনা হওয়া উচিত। রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে তার জীবনের দুজন গুরুর কথা বলেছেন। একজন ছিলেন তার নিজের বাবা, উচ্চশিক্ষিত, সরকারি চাকরি করতেন, কিন্তু সারা জীবন টাকার চিন্তায় কাটিয়েছেন। কিওসাকি তাকে ডাকতেন পুয়ার ড্যাড। আরেকজন ছিলেন তার বন্ধুর বাবা, স্কুলের পড়াশোনা বেশি দূর না করলেও একজন সফল ব্যবসায়ী ছিলেন, তাকে কিওসাকি ডাকতেন রিচ ড্যাড। কিওসাকির মূল কথা হলো এই দুজন মানুষের বুদ্ধি কম ছিল না, পরিশ্রমও কম করতেন না, কিন্তু টাকা নিয়ে তাদের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। আর এই চিন্তাভাবনার পার্থক্যটাই ঠিক করে দেয় একজন মানুষ আর্থিকভাবে কোথায় গিয়ে দাঁড়াবে। আজকে আমরা এই বইয়ের মূল দর্শনগুলো নিয়ে কথা বলবো। কনসেপ্ট 1, ফিনান্সিয়াল লিটারেসি। কিওসাকি তার বইতে বারবার একটা কথা বলেছেন। পুয়ার ড্যাড বলতেন টাকা নিয়ে কথা বলা ভদ্রতা নয়, আর রিচ ড্যাড বলতেন ঠিক উল্টো। তুমি যদি টাকা নিয়ে কথা না বলো তুমি কখনো টাকা সম্পর্কে শিখতে পারবে না। আমাদের বাংলা পরিবারগুলোতেও ঠিক এই জিনিসটা দেখা যায়। বাড়িতে টাকা নিয়ে আলোচনা মানেই এসব নিয়ে চিন্তা করিস না, পড়াশোনায় মন দে। ফলে আমরা বড় হই, ডিগ্রি নিই, চাকরি পাই, কিন্তু টাকা ম্যানেজ করা শিখি না। ফিনান্সিয়াল লিটারেসি মানে কি? কিওসাকির ভাষায় এটা হলো টাকার নিয়মগুলো বোঝা, আয় আর সম্পদের পার্থক্য, ঋণ আর বিনিয়োগের পার্থক্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাশ ফ্লো কোন দিকে যাচ্ছে সেটা বোঝা। একটা উদাহরণ দিই। ধরুন কলকাতার একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে রনি ব্যাংকে চাকরি পেয়েছে। মাইনে মাসে ৪৫,০০০ টাকা। চাকরি পাওয়ার ১ বছরের মধ্যে রনি একটা গাড়ি কিনে ফেলল ইএমআইতে। মাসে ১৫,০০০ টাকা কিস্তি, তারপর নতুন ফোন ইএমআইতে, তারপর ক্রেডিট কার্ডে শপিং। ২ বছর পরে রনির মাইনে বেড়ে হলো ৬০,০০০, কিন্তু হাতে টাকা আসছে না, কারণ ইএমআই আর ক্রেডিট কার্ডের বিল মিলিয়ে প্রতি মাসে ৩৫ থেকে ৪০,০০০ টাকা চলে যাচ্ছে। রনি কি বেশি কামাচ্ছে না? হ্যাঁ। তাহলে সমস্যা কোথায়? কিওসাকি বলতেন সমস্যাটা ইনকামে নয়, ফিনান্সিয়াল আইকিউতে। রনির কাছে আয় বাড়লে খরচও বাড়ে। এই প্যাটার্নটা ভাঙার কোনো জ্ঞান নেই। ফিনান্সিয়াল লিটারেসি শুরু হয় কয়েকটা সহজ প্রশ্ন দিয়ে। আমার টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, এবং আমি কিভাবে এটাকে আমার পক্ষে কাজ করাতে পারি। কনসেপ্ট 2, অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি। এবার আসি কিওসাকির বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত কনসেপ্টে, অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য। কিওসাকির সংজ্ঞাটা খুবই সহজ এবং অন্যরকম। তিনি বলেন অ্যাসেট মানে এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি মানে এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। এই সংজ্ঞাটা শুনে অনেকেই অবাক হন, কারণ আমরা সাধারণত মনে করি গাড়ি, বাড়ি এসব তো সম্পদ। কিন্তু কিওসাকি বলেছেন যদি সেই বাড়ির জন্য আপনি প্রতি মাসে ইএমআই দেন, প্রপার্টি ট্যাক্স দেন, মেইনটেনেন্স খরচ করেন, তাহলে সেই বাড়িটা প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা নিচ্ছে। কিওসাকির নিয়ম অনুযায়ী এটা তাহলে লায়াবিলিটি, অ্যাসেট নয়। এর মানে এই নয় যে বাড়ি কেনা খারাপ কাজ। এর মানে হলো আপনাকে বুঝতে হবে সেই বাড়িটা আপনার ব্যালেন্স শিটে কোন দিকে আছে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। দুর্গাপুরের দুই বন্ধু সঞ্জয় আর বিকাশ, দুজনেই একসাথে চাকরি শুরু করেছিল একটা প্রাইভেট কোম্পানিতে। মাইনে একই, মাসে ৩৫,০০০। সঞ্জয় প্রথম মাইনে পেয়েই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলে। ইএমআই মাসে ৮,০০০। তার যুক্তি অফিসে যেতে সুবিধা হবে, স্ট্যাটাসও বাড়বে। কিন্তু বিকাশ গাড়ি কিনল না, বরং সে প্রতি মাসে ৮,০০০ টাকা একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে শুরু করলো। অফিসে যেত বাইকে বা পাবলিক ট্রান্সপোর্টে। ৫ বছর পর সঞ্জয়ের গাড়ির দাম এখন অর্ধেকের কম, আর তার পকেটে এখন বাড়তি কিছু নেই।
কারণ গাড়ির সার্ভিসিং, ইন্স্যুরেন্স, পেট্রোল সব মিলিয়ে প্রতি মাসে খরচ চলছেই। কিন্তু বিকাশের সেই এসআইপিটা এখন ভালো অঙ্কে দাঁড়িয়েছে, আর সেই টাকা দিয়ে এখন বিকাশ চাইলে গাড়িটা ক্যাশে কিনে ফেলতে পারে এবং তারপরেও তার বিনিয়োগ চলতে থাকবে। কিওসাকি যেটা বলতে চেয়েছেন সেটাই এখানে। সঞ্জয়ের গাড়ি তার জন্য লায়াবিলিটি হয়ে গেল, কারণ এটা প্রতি মাসে তার পকেট থেকে টাকা নিচ্ছিল। বিকাশের এসআইপি হয়ে গেল অ্যাসেট, কারণ এটা ধীরে ধীরে তার সম্পদ বাড়াচ্ছিল। আরেকটা উদাহরণ, ধরুন আসানসোলের এক ভদ্রলোক, নাম দিলাম সুব্রতবাবু। তিনি একটা ছোট্ট 2 কামরার ফ্ল্যাট কিনেছিলেন ভাড়া দেওয়ার জন্য। ফ্ল্যাটের লোনের ইএমআই মাসে 12,000 আর তিনি ভাড়া পান 15,000। মানে প্রতি মাসে তার পকেটে 3,000 টাকা ঢুকছে এবং সাথে সাথে লোনটাও শোধ হচ্ছে ভাড়ার টাকা দিয়েই। এটা হলো কিওসাকির সংজ্ঞা অনুযায়ী একটা সত্যিকারের অ্যাসেট। অন্যদিকে সুব্রতবাবুর প্রতিবেশী একটা বড় ফ্ল্যাট কিনেছেন যেখানে তিনি নিজে থাকেন, ইএমআই মাসে 30,000। এই ফ্ল্যাটটা তার থাকার জায়গা, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা প্রতি মাসে তার পকেট থেকে 30,000 টাকা নিচ্ছে। কিওসাকি এটাকেই বলতেন, তোমার সবচেয়ে বড় খরচটাকেই তুমি ভেবে নিচ্ছ তোমার সবচেয়ে বড় সম্পদ। দুটো ফ্ল্যাটই হয়তো ভ্যালুতে বাড়বে, কিন্তু মাস প্রতি ক্যাশ ফ্লোর হিসাবে দুটোর চরিত্র সম্পূর্ণ আলাদা। কনসেপ্ট 3, ক্যাশ ফ্লো। কিওসাকি তার বইতে একটা সহজ ছবি এঁকে বোঝান। একদিকে আছে ইনকাম, আর তার থেকে অ্যারো গিয়ে পড়ে এক্সপেন্স কলামে অথবা অ্যাসেট কলামে। এই অ্যারোগুলোর দিকটাই হলো ক্যাশ ফ্লো। পুওর ড্যাডের প্যাটার্ন ছিল ইনকাম আসে আর সরাসরি এক্সপেন্সে চলে যায়, কোনো বাড়তি অংশ অ্যাসেটের দিকে যায় না। আর রিচ ড্যাডের প্যাটার্ন ছিল ইনকাম আসে, একটা অংশ অ্যাসেটে যায় এবং সেই অ্যাসেট থেকে আবার নতুন ইনকাম তৈরি হয়, যা আবার অ্যাসেটে যায়। এটা একটা চক্র যা সময়ের সাথে সাথে বড় হতে থাকে। আমাদের চারপাশে এই দুটো প্যাটার্নই দেখা যায়। ধরুন শিলিগুড়ি একজন স্কুল শিক্ষিকা, নাম মিতালিদি, মাইনে মাসে 40,000। প্রতি মাসে মাইনে পাওয়ার সাথে সাথেই তিনি প্রথমে 5,000 টাকা একটা রেকারিং ডিপোজিটে ফেলে দেন, তারপর বাকি টাকা থেকে খরচ চালান। 10 বছর পর তার কাছে একটা বড় ফান্ড তৈরি হয়েছে, যেটা দিয়ে তিনি এখন একটা ছোট কোচিং সেন্টার চালু করেছেন, যেটা থেকে এখন তার অতিরিক্ত ইনকাম আসছে। আর তার সহকর্মী একই মাইনে পান, কিন্তু তার প্যাটার্ন ছিল মাইনে আসে, মাস শেষের আগেই শেষ হয়ে যায়, কখনো কখনো ধার করতে হয়। দুজনের ইনকাম একই, কিন্তু একজনের ক্যাশ ফ্লো অ্যাসেট কলামের দিকে যাচ্ছে আর অন্যজনের ক্যাশ ফ্লো সরাসরি এক্সপেন্স কলামে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। 10 বছর পর এই ছোট্ট পার্থক্যটাই বিশাল একটা ফারাক তৈরি করে দিয়েছে। কনসেপ্ট 4, টাকার জন্য কাজ ভার্সেস টাকাকে কাজে লাগানো। কিওসাকির বইয়ের একটা কেন্দ্রীয় বার্তা হলো, পুওর ড্যাড সারা জীবন কাজ করেছেন টাকার জন্য, আর রিচ ড্যাড শিখিয়েছিলেন কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায়। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তো চলুন একটা গল্প দিয়ে বুঝি। হুগলির একজন ভদ্রলোক, ধরা যাক নাম প্রণববাবু, তিনি একটা প্রিন্টিং প্রেসে কাজ করতেন, মাসে 30,000 টাকা মাইনে, প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ। এটাই তার টাকার জন্য কাজ করা। কিন্তু প্রণববাবুর একটা শখ ছিল, তিনি ভালো ছবি আঁকতেন। একদিন তিনি কিছু পেন্টিং স্ক্যান করে অনলাইনে প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপলোড করলেন, টি-শার্ট পোস্টারের ডিজাইন হিসেবে। প্রথম মাসে আয় হলো মাত্র 800 টাকা, কিন্তু তিনি চালিয়ে গেলেন, আরও ডিজাইন আপলোড করতে থাকলেন। 2 বছর পর এখন তার কাছে প্রায় 200টা ডিজাইন আপলোড করা আছে এবং প্রতি মাসে এই ডিজাইনগুলো থেকে তিনি 5 থেকে 6,000 টাকা রয়্যালিটি পান, কোনো নতুন কাজ না করেও। কারণ ডিজাইনগুলো একবার তৈরি হয়ে গেছে, এখন সেগুলো নিজে থেকেই বিক্রি হচ্ছে। এটাই হলো টাকাকে কাজে লাগানো। প্রণববাবু এখন প্রতি মাসে ঘুম থেকে উঠে দেখেন তার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকেছে, এমন কাজের জন্য যা তিনি 2 বছর আগে একবার করেছিলেন। কিওসাকি বলতেন, ধনী মানুষেরা অ্যাসেট তৈরি করে এবং সেই অ্যাসেট তাদের জন্য আয় তৈরি করে, তারা যেখানেই থাকুক, যাই করুক। কনসেপ্ট 5, এন্টারপ্রেনারশিপ ও রিস্ক। আমাদের বাংলা সমাজে ব্যবসা শব্দটা শুনলেই অনেকের মধ্যে একটা ভয় কাজ করে। ব্যবসা করলে তো ডুবে যাবি, এটা প্রায় প্রতিটা বাঙালি পরিবারে শোনা যায়। কিওসাকি তার বইতে এই ভয়টা নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, রিচ ড্যাড তাকে শিখিয়েছিলেন
রিস্ক এড়িয়ে চলা মানেই নিজেই একটা রিস্ক। কারণ যদি আপনি কখনো নতুন কিছু না শেখেন, নতুন কিছু চেষ্টা না করেন, তাহলে আপনি সারা জীবন একটাই অবস্থানে আটকে থাকবেন। আর পরিবর্তনশীল পৃথিবীতে এটাই সবচেয়ে বড় বিপদ। তবে কিওসাকি এটাও স্পষ্ট করে বলেছেন, রিস্ক নেওয়া মানে বোকার মতো ঝাঁপ দেওয়া নয়, রিস্ক ম্যানেজ করতে হয় জ্ঞান দিয়ে। একটা উদাহরণ দিই, বহরমপুরের দুই তরুণ রাহুল আর সমীর দুজনেই ফুড ডেলিভারির ব্যবসা শুরু করার কথা ভাবল। রাহুল সরাসরি একটা দোকান ভাড়া নিল, 5 লাখ টাকা লোন নিয়ে কিচেন সেট আপ করলো, স্টাফ রাখলো। 3 মাসের মধ্যে কাস্টমার না পেয়ে দোকান বন্ধ করে দিতে হলো এবং লোনের বোঝা থেকে গেল। সমীর প্রথমে নিজের বাড়ির কিচেন থেকে অর্ডার নেওয়া শুরু করলো, সোশ্যাল মিডিয়াতে প্রচার করলো আর সপ্তাহে 2 দিন মাত্র মেনু রাখলো। প্রথম 3 মাসে সে বুঝতে পারলো কোন আইটেম চলছে, কোন সময়ে অর্ডার বেশি আসছে। তারপর ধীরে ধীরে যখন রেগুলার অর্ডার বাড়লো, তখন একটা ছোট্ট ক্লাউড কিচেন ভাড়া নিল, সেই টাকা দিয়ে, যেটা ব্যবসা থেকেই এসেছিল, লোন নিয়ে নয়। দুজনেই রিস্ক নিয়েছিল, কিন্তু রাহুলের রিস্ক ছিল তথ্য ছাড়া একটা জাম্প, আর সমীরের রিস্ক ছিল ধীরে ধীরে শেখা এবং পরীক্ষা করা একটা প্রসেস। কিওসাকি এটাকেই বলতেন, রিস্ক কমানোর উপায় হলো শিক্ষা এবং অভিজ্ঞতা, টাকা জমিয়ে রাখা নয়। কনসেপ্ট 6, শেখা থামানো সবচেয়ে বড় বিপদ। কিওসাকির বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা হলো, স্কুল কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরেও শেখা থামানো উচিত নয়, বিশেষ করে টাকা সম্পর্কে। আমাদের সমাজে একটা ধারণা আছে, ডিগ্রি নিয়েছি, চাকরি পেয়েছি, এখন আর কিছু শেখার দরকার নেই। কিন্তু কিওসাকি বলতেন, ডিগ্রি আপনাকে একটা চাকরি দিতে পারে, কিন্তু আর্থিক স্বাধীনতা দিতে পারে না। তার জন্য আলাদা শেখা লাগে, যেটা স্কুলে শেখানো হয় না। ধরুন বর্ধমানের একজন ইঞ্জিনিয়ার, নাম দেবাশিস। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, মাইনে ভালো, কিন্তু তিনি প্রতি সপ্তাহে অন্তত একটা ফিন্যান্স সম্পর্কিত ভিডিও দেখেন বা একটা আর্টিকেল পড়েন। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, স্টক মার্কেট কি, ট্যাক্স সেভিংয়ের অপশন কি কি আছে। শুরুতে তিনি কিছুই বুঝতেন না, কিন্তু 2 বছর পরে তিনি নিজেই বুঝতে পারছেন কোন ফান্ডে টাকা রাখলে কেমন রিস্ক, কিভাবে ট্যাক্স বাঁচানো যায় 80C 80D এর মাধ্যমে, এবং কিভাবে এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হয়। তার সহকর্মীরা এখনও ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রেখে দেন, কারণ এটাই সবচেয়ে নিরাপদ এটা ভেবে। কিন্তু আসলে এই সিদ্ধান্তের পেছনে কোনো বিশ্লেষণ নেই, শুধু অজানা ভয়। কিওসাকি বলতেন, তোমার সবচেয়ে বড় অ্যাসেট তোমার মাথা, আর এই অ্যাসেটে বিনিয়োগ করার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন একটু একটু শেখা। এতদূর শোনার পর হয়তো আপনার মনে হচ্ছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই জিনিসগুলো একসাথে কেমন দেখতে লাগে বাস্তবে। চলুন একটা ছোট গল্প দিয়ে দেখি। 9 মাসের গল্প। কৃষ্ণনগরের অনির্বাণ। অনির্বাণ একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন, মাইনে মাসে 32,000 টাকা। গত বছর এই সময়টায় তার অবস্থা ছিল, মাসের শেষে হাতে থাকতো মাত্র 500 থেকে 600 টাকা। কোনো ইমার্জেন্সি ফান্ড ছিল না এবং একটা ক্রেডিট কার্ডের বিল প্রতি মাসে ঘুরঘুর করত। প্রথম মাসে অনির্বাণ কিছুই বদলালেন না, শুধু একটা খাতায় লিখে রাখলেন তার সব খরচ। প্রথমবার দেখলেন মাসে প্রায় 3,000 টাকা ঢুকে যাচ্ছে শুধু খাবার অর্ডার আর সাবস্ক্রিপশানে, যেগুলো তিনি কখনো হিসেব করেননি। দ্বিতীয় মাসে তিনি ব্যাংকে একটা ছোট অটো ডেবিট সেট করলেন। মাইনে পাওয়ার দিনই 2,000 টাকা একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। প্রথমে এটা কষ্টকর লেগেছিল, কিন্তু তিনি বুঝলেন হাতে টাকা থাকলে খরচ হয়ে যায়, কিন্তু চলে গেলে সেটা নিয়ে ভাবতে হয় না। তৃতীয় থেকে পঞ্চম মাস এই সেভিংস ধীরে ধীরে একটা ছোট এমার্জেন্সি ফান্ডে পরিণত হলো। সাথে সাথে তিনি ক্রেডিট কার্ডের পুরনো বিল আস্তে আস্তে ক্লিয়ার করতে শুরু করলেন, নতুন খরচ বন্ধ রেখে। ষষ্ঠ মাসে অনির্বাণ একটা নতুন কাজ শুরু করলেন, তার স্কুলের ছাত্রদের জন্য উইকেন্ডে অনলাইনে অতিরিক্ত ক্লাস। প্রথম মাসে মাত্র 2 জন ছাত্র, আয় 2,000 টাকা, কিন্তু এটা ছিল তার প্রথম সাইড ইনকাম। নবম মাসে এসে দেখা যাচ্ছে অনির্বাণের ইমার্জেন্সি ফান্ডে এখন প্রায় 15,000 টাকা জমেছে। ক্রেডিট কার্ডের বিল ক্লিয়ার হয়ে গেছে এবং উইকেন্ড ক্লাস থেকে এখন মাসে অতিরিক্ত 5 থেকে 6,000 টাকা আসছে, যার একটা অংশ তিনি এখন এসআইপিতে দিচ্ছেন। অনির্বাণের মূল মাইনে একই রয়ে গেছে, 32,000 টাকা,
কিন্তু তার আর্থিক ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। কিওসাকি যেটা বলতে চেয়েছিলেন এটাই তার বাস্তব উদাহরণ। বড় পরিবর্তনের জন্য বড় মাইনে লাগে না, লাগে চিন্তা ভাবনার পরিবর্তন এবং কয়েকটা ছোট ধারাবাহিক সিদ্ধান্ত। কমন মিস্টেক। এবার আসি কয়েকটা সাধারণ ভুলের কথায়, যেগুলো আমরা প্রায় সবাই কখনো না কখনো করি। প্রথম ভুল, আয় বাড়লে খরচও বাড়িয়ে ফেলা। প্রমোশন হলে মাইনে বাড়লে সাথে সাথে বড় বাড়িতে শিফট, নতুন গাড়ি, বড় খরচ। এতে আসলে জীবনযাত্রার মান বাড়ছে কিন্তু সম্পদ বাড়ছে না। দ্বিতীয় ভুল, ভালো রিটার্নের পেছনে দৌড়ানো না বুঝে। বন্ধু বলল কোনো ভালো স্টক ভালো চলছে, সাথে সাথে সব টাকা সেখানে ঢেলে দেওয়া। এটা বিনিয়োগ নয়, এটা জুয়া। কিওসাকি বলতেন রিস্ক আসে অজ্ঞতা থেকে, বিনিয়োগ থেকে নয়। তৃতীয় ভুল, এমার্জেন্সি ফান্ড না রাখা। অনেকেই সব টাকা বিনিয়োগ করে ফেলেন, কিন্তু কোনো আকস্মিক খরচ এলে, হাসপাতাল, চাকরি চলে যাওয়া, তখন বাধ্য হয়ে লোনে টাকা তোলেন, যেটা পুরনো প্ল্যান ভেঙে দেয়। চতুর্থ ভুল, একদিন শুরু করব ভেবে দিনের পর দিন দেরি করা। সময়ের সাথে কম্পাউন্ডিং কাজ করে, মানে আজকে শুরু করা আর 5 বছর পরে শুরু করা, এর মধ্যে ফলাফলের পার্থক্য অনেক বড় হতে পারে, এমনকি একই অঙ্কের টাকা দিয়েও। চলুন এই ভিডিওটা একটা অ্যাকশন প্ল্যান দিয়ে শেষ করি। অনির্বাণ যেমন ধাপে ধাপে এগিয়েছিলেন, ঠিক সেইভাবে আজ রাতে একটা কাগজ নিন এবং আপনার মাসিক আয় ব্যয়ের একটা ছবি লিখে ফেলুন। কোথায় টাকা যাচ্ছে সেটা না জানলে কিছুই বদলানো সম্ভব নয়। আর এই সপ্তাহে একটা এমার্জেন্সি ফান্ড শুরু করুন, যদি না থাকে। অ্যামাউন্ট ছোট হোক, কিন্তু শুরু করুন। আর এই মাসে পে ইয়োরসেলফ ফার্স্ট সিস্টেম চালু করুন। মাইনে পাওয়ার দিনই একটা অটো ডেবিট সেট করুন কোনো এসআইপি বা সঞ্চয়ের জন্য। এই 3 মাসে একটা স্কিল বা আইডিয়া খুঁজুন, যেটা থেকে আপনি ছোট একটা সাইড ইনকাম শুরু করতে পারেন। সেটা যত ছোটই হোক, শুরুটা গুরুত্বপূর্ণ। আর এই বছরে নিজের ফিনান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য নিয়মিত কিছু পড়ুন বা দেখুন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা এক্ষেত্রে একটা ভালো শুরুর জায়গা হতে পারে। সরাসরি এই বইটা পড়ার চেষ্টা করুন, কারণ এই ভিডিওতে যা বললাম তা এই বইয়ের আইডিয়ার একটা ছোট ঝলক মাত্র। আজকের ভিডিওতে আমরা দেখলাম ফিনান্সিয়াল লিটারেসি, অ্যাসেট লায়াবিলিটির পার্থক্য, ক্যাশ ফ্লো এবং কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায়। মূল কথাটা হলো টাকা সম্পর্কে আমাদের চিন্তাভাবনা বদলানোটাই প্রথম পদক্ষেপ। আয় কত সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ সেই টাকা নিয়ে আমরা কি করছি। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা এই চিন্তাভাবনার একটা দারুণ দরজা খুলে দিতে পারে। আপনাদের কাছে অনুরোধ, বইটা একবার পড়ে দেখুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার কাছে অ্যাসেট আর লায়াবিলিটির সংজ্ঞাটা কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।